আচ্ছা, ছোটবেলার সেই রূপকথার গল্পগুলোর কথা মনে আছে? আজকের এই আয়োজনে আমরা এমন একটি ক্লাসিক রূপকথার একদম গভীরে ডুব দেব, যা যুগ যুগ ধরে, মানে বলতে গেলে প্রজন্মের পর প্রজন্ম ধরে পাঠকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছে। গল্পটা হলো দি আগলি ডাকলিং বা কুৎসিত হাঁসছানা। ভাবছেন এটা তো স্রেফ একটা বাচ্চাদের গল্প, তাই না? একদমই না। আসলে এটি সহানুভূতি বা এমপ্যাথি শেখার এক দারুণ এবং কালজয়ী মাধ্যম। চলুন অসাধারণ এই যাত্রাটা শুরু করা যাক। এখানে একটা বিষয় কিন্তু সত্যি ভাবার মতো। একটু চিন্তা করে দেখুন তো, সেই ১৮৮০ দশকের একটা পুরনো গল্প আজও কেন এতটা প্রাসঙ্গিক? এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরও এই ছোট্ট বেড টাইম স্টোরিটা ঠিক কিভাবে আমাদের মানসিক দৃঢ়তা, আত্মমর্যাদা এবং এই যে আমাদের চারপাশের বৈচিত্র্য, সেটাকে মেনে নেওয়ার মতো এত ভারী ভারী আর গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যাচ্ছে? আজকের এই পুরো আলোচনাটা মূলত এই দারুণ প্রশ্নের উত্তর খুঁজতেই সাজানো হয়েছে। পর্ব ১, একটি কালজয়ী গল্পের উৎপত্তি। গল্পটা শেকড় খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই ১৮৮০ দশকে। সে সময় বিখ্যাত ড্যানিশ লেখক, নাট্যকার এবং ঔপন্যাসিক হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন এই অসাধারণ রূপকথাটি লিখেছিলেন এবং বিশ্বের সামনে তুলে ধরেছিলেন। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? সেই ১৮৮০ দশক থেকে শুরু করে আজকের এই আধুনিক সময় পর্যন্ত এটি সারা বিশ্বজুড়ে শিশুদের সহানুভূতি বা এমপ্যাথি শেখানোর জন্য সবচেয়ে জনপ্রিয় বেড টাইম স্টোরিগুলোর একটি হিসাবে নিজের জায়গা ধরে রেখেছে। ১ শতাব্দীরও বেশি সময় ধরে একটা গল্পের এমন তুমুল আবেদন, সত্যি বলতে এটা খুবই বিরল। আর হ্যাঁ, এই আগলি ডাকলিং বা কুৎসিত হাঁস প্রবাদটি কিন্তু অ্যান্ডারসন নিজেই প্রথম ব্যবহার করেছিলেন। এর মূল থিমটা খুব সাধারণ কিন্তু ভীষণ পাওয়ারফুল। সেটা হলো কোনো মানুষের দক্ষতা বা যোগ্যতাকে কখনোই তার শারীরিক গঠন বা বাইরের রূপ দিয়ে বিচার করা উচিত নয়। একজন মানুষকে শুরুতে হয়তো খুব সাধারণ বা ধরুন একটু অসুন্দর মনে হতে পারে, কিন্তু কে বলতে পারে সময়ের সাথে সাথে সেই হয়তো দারুণ সুন্দর বা ভীষণ জ্ঞানী একজন ব্যক্তিতে রূপান্তরিত হতে পারে। পর্ব ২, একটু ভিন্ন ধরনের পাখি। গল্পটায় ফেরা যাক। খামারে জন্ম নেওয়া অন্যান্য হাঁসছানাদের দিকে তাকালে দেখবেন তাদের পালকগুলো কি সুন্দর, নরম আর উজ্জ্বল হলুদ। তারা আকারেও বেশ ছোটখাটো, আর তাই জন্মের পর মুহূর্তেই সবার কাছে দারুণ গ্রহণযোগ্যতা পেয়ে যায়। কিন্তু আমাদের গল্পের ওই বিশেষ হাঁসছানাটা, সে একেবারেই আলাদা। তার পালকগুলো বিবর্ণ, কালচে ধূসর রঙের, আর আকারেও সে অন্যদের চেয়ে বেশ বড়। আর ঠিক এই বাইরের রূপের ভিন্নতার কারণে জন্মের সাথে সাথেই তাকে চরম প্রত্যাখ্যানের মুখে পড়তে হয়। ব্যাপারটা কতটা নিষ্ঠুর একটু ভাবুন। মা হাঁস যখন তার নতুন সন্তানদের খামারের অন্যান্য প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দিতে নিয়ে যায়, তখন ঘোড়া, শূকর, মুরগি বা গরুর মতো অন্য প্রাণীরা ভীষণ রূঢ় একটা প্রতিক্রিয়া দেখায়। তারা আক্ষরিক অর্থেই বলে ওঠে, ওহ ঈশ্বর, তুমি এত আলাদা আর কুৎসিত কিভাবে হতে পারো? একটু চিন্তা করুন, একটা ছোট্ট নবজাতক প্রাণীর জন্য এই ধরনের কথা শোনাটা কতটা একাকিত্ব আর কতটা কষ্টের কারণ হতে পারে। পর্ব ৩, প্রত্যাখ্যান এবং একটি যাত্রা। নিজের আপন ভাইবোন এবং খামারের অন্যান্য প্রাণীদের কাছ থেকে দিনের পর দিন এমন অপমান আর অবজ্ঞা সহ্য করার পর ওই ধূসর হাঁসছানাটা একটা সময় বুঝতে পারে যে না, এখানে তার জন্য আসলে কোনো জায়গা নেই। সে তখন চরম দুঃখ আর বুক ভরা কষ্ট নিয়ে একটা কঠিন সিদ্ধান্ত নেয়। সেভাবে আমার মনে হয় এখন এখান থেকে চলে যাওয়ার সময় হয়েছে। তার এই একাকী যাত্রার ধাপগুলো একটু খেয়াল করুন। প্রথমে সবারই অপমান আর গঞ্জনা থেকে বাঁচতে সে রাতের অন্ধকারে চুপি চুপি খামার থেকে পালিয়ে যায়। এরপর সে প্রচণ্ড ক্লান্ত আর ক্ষুধার্ত অবস্থায় মাইলের পর মাইল গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যেখানেই সে যায় সেখানেই তাকে উপহাসের শিকার হতে হয়। এমনকি এক কৃষকের বাড়িতে সে যখন একটু সাময়িক আশ্রয় নিয়েছিল, তখনও অন্য প্রাণীরা তাকে নিয়ে যাচ্ছাতাই মজা করে। শেষে উপায় না দেখে এক অজানা আতঙ্কে সে ঝোপের আড়ালে লুকিয়ে থাকতে বাধ্য হয়। এখানে যে বিষয়টা আমাদের খুব গভীরভাবে নাড়া দেয় তা হলো মানসিক ট্রমা। যখন সে আকাশ দিয়ে উড়ে যাওয়া লম্বা ঘাড়ের অপূর্ব সুন্দর সাদা পাখিদের দেখতে পায়, তখন সে একেবারে মুগ্ধ হয়ে যায়। কিন্তু ওই যে অতীতের তিক্ত অভিজ্ঞতা, বারবার অপমানিত হওয়ার ভয়ে তাকে এতটাই গ্রাস করেছিল যে সে ওই পাখিদের কাছে যাওয়ার সাহসটুকু আর পায় না। উল্টো সেই রাজকীয় পাখিরা আকাশে মিলিয়ে না যাওয়া পর্যন্ত সে ভয়ে সিটিয়ে ওই ঝোপের আড়ালেই লুকিয়ে থাকে। পর্ব ৪, রাজহাঁসের আত্মপ্রকাশ। এরপর আসে সেই জাদুকরী মুহূর্তটা। নদীর জলে থাকা সুন্দর পাখিদের দেখে সে ভেবেছিল এরাও বুঝি তাকে দেখে তেড়ে আসবে, আগের মতো আঘাত করবে। কিন্তু যখন সে ভয়ে ভয়ে মাথা নিচু করে, তখন নদীর টলটলে জলে নিজের প্রতিচ্ছবি দেখে সে নিজেই আক্ষরিক অর্থে চমকে যায়। সে দেখে সে আর কোনো কুৎসিত ধূসর হাঁসছানা নেই, সে পরিণত হয়েছে একটি অপূর্ব সুন্দর সাদা পাখিতে।
ঠিক এই মুহূর্তটিতে এসে সে জীবনে প্রথমবারের মতো তার আসল পরিচয়টা জানতে পারে। আর ঠিক তখনই ঘটে গল্পের সবচেয়ে সুন্দর ঘটনাটি। অন্য রাজহাঁসগুলো তাকে দেখে বলে ওঠে, তুমি অনেক সুন্দর আর শক্তিশালী, তুমি একা কেন, আমাদের সাথে এসো। ভাবা যায়, দীর্ঘ একটা জীবন, একাকিত্ব আর অপমানের পর সমগোত্রীয়দের এই উষ্ণ অভ্যর্থনা তার জীবনে যেন এক পরম প্রাপ্তি হয়ে ধরা দেয়। তারা তার সৌন্দর্য আর শক্তির প্রশংসা করে। এই একটা ছোট্ট মুহূর্ত তার জীবনের সব বঞ্চনা, সব কষ্টের চিরতরে অবসান ঘটায়। আর এই স্বীকৃতিটা কিন্তু শুধু তার নিজের দলের ভেতরের ছিল না, বরং বাইরের পৃথিবীর স্বীকৃতিটাও সে পেয়েছিল। বাগানে যখন গ্রামের মানুষজন পাখিদের খাবার দিচ্ছিল, তখন তারা এই নতুন সদস্যকে দেখে একদম মুগ্ধ হয়ে যায়। তারা বলে ওঠে, ওহ দেখো, ওই সুন্দর রাজহাঁসের পরিবারে একজন নতুন সদস্য এসেছে। তাদের এই কথাগুলো প্রমাণ করে যে সে শুধু রাজহাঁসদের দলেই নয়, বরং বাইরের পুরো পৃথিবীটাও তার এই নতুন রূপ আর রাজকীয় উপস্থিতিকে একেবারে সাদরে গ্রহণ করেছে। পর্ব ৫। চিরন্তন নৈতিক শিক্ষা। তো এতক্ষণ ধরে এই যে গল্পটা আমরা দেখলাম, এর মূল শিক্ষাগুলো কিন্তু আমাদের বাস্তব জীবনের জন্য ভীষণ জরুরি। প্রথমত, মানুষকে কখনোই তাদের বাইরের রূপ দিয়ে বিচার করা উচিত নয়, বরং তাদের ভেতরের গুণাবলী আর মূল্যবোধ দিয়ে মূল্যায়ন করতে হবে। দ্বিতীয়ত, বন্ধুত্ব আর বিনয়কে সবসময় গুরুত্ব দেওয়া উচিত। আমাদের সবসময় মনে রাখতে হবে যে বাইরের চেহারা যে কোনো সময় আমাদের বিভ্রান্ত করতে পারে, কারণ মানুষের আসল সৌন্দর্যটা থাকে তার ভেতরের সত্তায়। আর সবচেয়ে বড় শিক্ষাটা হলো, জীবনে যত ঝড়ঝাপটাই আসুক না কেন, প্রতিকূলতার মাঝেও যদি আমরা হাল না ছেড়ে টিকে থাকি, তবে সেটাই আমাদের জীবনে এক বিশাল আর ইতিবাচক রূপান্তর নিয়ে আসতে পারে। বাংলায় যেমন বলা হয়, কখনো প্রচ্ছদ দেখে বইয়ের বিচার করতে নেই। এই বিখ্যাত প্রবাদটাই যেন পুরো গল্পটার সারমর্মকে এক বাক্যে দারুণভাবে প্রকাশ করে দেয়। একটা বইয়ের মলাট দেখে যেমন ভেতরে থাকা গল্পের গভীরতা মাপা যায় না, ঠিক তেমনি কোনো মানুষের বাইরের রূপ দেখে তার আসল প্রতিভা বা সম্ভাবনা মেপে ফেলাটা একদমই অসম্ভব। আমাদের এই ক্লাসিক বেডটাইম স্টোরিটা মূলত আমাদের এই অমূল্য শিক্ষাটি বারবার মনে করিয়ে দেয়। আজকের এই দারুণ আলোচনাটি শেষ করার আগে একটা প্রশ্ন আপনাদের সবার ভাবনার জন্য রেখে যেতে চাই। একটু ভাবুন তো, কিভাবে আমরা বাহ্যিক রূপের এই ছলনার ঊর্ধ্বে উঠে আমাদের চারপাশে লুকিয়ে থাকা সেই রাজহাঁস বা অসম্ভব প্রতিভাধর মানুষগুলোকে চিনতে পারি। বাইরের এই আবরণ ভেদ করে আমাদের পরিবার, সমাজ বা কর্মক্ষেত্রে থাকা সেই অসাধারণ মানুষগুলোকে চিনে নেওয়াই কিন্তু আসল চ্যালেঞ্জ। এই গল্পের শিক্ষাটি দৈনন্দিন জীবনে প্রয়োগ করার মাধ্যমেই হয়তো আমরা নিজেদের জন্য আরও সুন্দর এবং সহানুভূতিশীল একটি পৃথিবী গড়ে তুলতে পারব।